দারুণ গন্ধ বেরোচ্ছে। সকাল সকাল তরকারি করতে বসে গেছি, আর আজকে স্পেশাল রান্না হবে। তো কি রান্না হবে বন্ধুদের একটু বলেই দিই, চলুন ভিডিওটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, স্টে উইথ মনির আর একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। 9 মান্থস প্রেগনেন্সি নিয়ে আমার ব্লগগুলো দেখাই আমি, আর ভীষণ কষ্ট করে এই ব্লগগুলো এডিট করা আর সেই সঙ্গে সবার সামনে উপস্থাপন করি। তো পুরনো বন্ধু আর নতুন বন্ধু সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে ভাবছিলাম যে একটু সিম্পল রান্নাবান্না করব, কিন্তু হঠাৎ করেই শুনলাম যে বাড়িতে আত্মীয় আসছে। তো আসবে হচ্ছে আমার পিসি শাশুড়ির ছেলে বৌমা এবং তাদের ছেলেমেয়েরা। তো যাই হোক, যদিও আমার এখন এই অবস্থা, মনে হয় যতটা সম্ভব সিম্পল রান্না করি খাই, কোনো রকমের দিনটা উতরে গেলেই বাঁচি। কিন্তু কি হয়, আমি তো নিজেও বাড়িতে রান্না বান্না করি, সবাইকে হয়তো প্রতিদিনের ব্লগ শেয়ার করা হয় না, রোজই রান্না করি দুপুরবেলা বা সকালবেলা, মাছ মাংস তরকারি যা রান্না হয় মেনুতে সব কিছু। কিন্তু একজন লোক আসবে শুনলে তখন তার স্বাভাবিক কিছু দেওয়া যায় না। তো আজকে ভাবলাম যে তাহলে একটু বিরিয়ানি রান্না করব। তো হঠাৎ করে ডিসিশন চেঞ্জ হলো, ওনারা দুপুরে না এসে বিকালে ভালো লেগেছে বললেন। দা দিচ্ছি এখন পোলট্রি খাবি আর রাত্রে খাসি খাবি। আর দেখ, মনে হচ্ছে এটা খাসি, ওই যে তেলগুলো দিয়ে দিয়েছি, হেভি লাগছে দেখতে। এটা আমি গরম মশলাটা বেটে দিয়েছে, দাঁড়া। দেখো পুরো মনে হচ্ছে খাসি। আরন বলছিল যে ও চিকেন লেগ পিস খাবে, তাই মাটন নিয়ে এসেছে আর চিকেনও নিয়ে এসেছে। তো চিকেনটা এখন রান্না করলাম, আর খাসির তেলগুলো ওই চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি। দারুণ একটা ফ্লেভার আর গন্ধ এসছে। আর করেছিলাম পালং শাক। দুপুরে সিম্পল খাওয়া দাওয়াই হলো। খাওয়ার পর যত কাজ ছিল করে একটুখানি শুয়েছি। তারপরে শরীরটা হঠাৎ করে ভীষণ এত খারাপ লাগছিল, মনে হচ্ছিল না যে আর রান্নাবান্নার দিকে যাই। কিন্তু কি করা যাবে, আমার রান্নাঘরটা একটু ঠান্ডা হয়ে যায়, চারিদিকে টিন দেওয়া। তো শাশুড়ি মাকে বললাম, মা চলো আমি আর তুমি রান্না করি। আর আজকে রান্নাটা শাশুড়ি মাই বেশি করবে, যেহেতু আমি আর বসতে পারছি না। দুপুরবেলা একবার অনেকক্ষণ মাংস টাংস রান্না করেছি, তো এখন তাড়াতাড়ি করে রান্নাটা করে নেব। আর বিরিয়ানি হবে, তার জন্য আমি সমস্ত কিছু অ্যারেঞ্জ করছি, কারণ আমার শাশুড়ি মা তো বিরিয়ানি রান্না করতে পারে না। আমি বললাম তুমি মাংসটা কষাও আর হচ্ছে ভাতটা করো, তারপরে যত সাজানো গোছানো এই সমস্ত কিছু আমি করে দিচ্ছি। আর কিভাবে কি করতে হবে এই যে সব কিছুই আমি জোগাড় করে দিচ্ছিলাম। আর মায়ের রান্নাটা করেছে। আর দুপুরবেলা মশলা টশলা করে মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো রাত্রে 7:30টার মধ্যে রান্নাটা হয়ে গেছে। সমস্ত পদ্ধতি আমি মার সঙ্গে সঙ্গে বলে দিচ্ছিলাম। এই যে মাংসটা তেল আর জিরে ধনে লঙ্কা সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে দেওয়া, মনে হচ্ছে যেন রান্নাই হয়ে গেছে, এত সুন্দর কালারটা এসছে। এই যে বেরেস্তা করে রাখা হয়েছে পেঁয়াজে, যেটা হচ্ছে বিরিয়ানিতে দেওয়া হবে। আমার ছেলে বেরেস্তা দিলে খেতে চায় না, বেছে বেছে ফেলে দেয়, কিন্তু আমার আবার বেরেস্তা না দিলে একদম ভালো লাগে না বিরিয়ানি। আমি বাড়িতে মাঝে মাঝে বিরিয়ানি রান্না করি, কিন্তু এখন কি হয়, এতটাই শরীরটা মাঝে মাঝে খারাপ লাগে, মনে হয় না যে স্পেশাল কিছু রান্না করি। কিন্তু বাড়িতে ছোট বাচ্চা থাকলে বায়না করলে তো করে দিতে হয়। আর আপনাদের দাদাও বাজারের বিরিয়ানিটা অতটা পছন্দ করে না, সেই জন্য মাঝে মাঝেই করা হোক। যাই হোক, আমার অনাগত সন্তান পেটের মধ্যে থেকে বিরিয়ানি খেয়ে নিল, আর কিছুদিন পরেই ও পৃথিবীর আলো দেখবে। হয়তো ওরও মন চাইছিল যে একটুখানি বিরিয়ানি খাক। তো আজকের বিরিয়ানিটা খুব টেস্টি হয়েছিল। আর আমার বিরিয়ানিটা কিন্তু শুধুমাত্র গেস্টরাই খায়নি, 4 জন গেস্ট এসেছিলো। আর বাড়িতে আমরা যে কয়েকজন, আর আমার কাকা শ্বশুরের ছেলে বৌমা, তারপরে আমাদের আর এক ভাগ্নি, সবাই মিলে প্রায় 10 জনের মতো রান্না আজকে করা হয়েছিল। আর আমার সমস্ত রান্না কাঠের উনুনে, বন্ধুরা অনেকেই জানেন এটা। আর কাঠের রান্না কিন্তু যথেষ্ট টেস্টি হয়। তো এইখানে মাংসটা, এই যে মাটনটা অলরেডি কষানো হয়ে গেছে, আর ওই হাঁড়িতেই ভাতটা করে নিয়ে ওর মধ্যে কিন্তু আমি বিরিয়ানিটা সাজিয়ে দিয়েছি। তো
এই সময়ে আমাদের মনের মধ্যে একটা অন্যরকম দোচালা কাজ করছিল। আমি অলরেডি আগের ব্লগে বলছিলাম যে আমার রিপোর্ট এসছে, গল ব্লাডারে স্টোন ধরা পড়েছে, অবস্থা মানে একটু জটিল থেকে জটিলতর হচ্ছে। তারপর আবার হিমোগ্লোবিনটাও তেমন একটা পরিস্থিতি ভালো না, তো রিপোর্ট করাতে দেওয়া হবে পরদিন। এই অবস্থাতেই রান্নাবান্নাগুলো সব করলাম, কারণ আত্মীয় স্বজনরা তো সারা বছর আমার বাড়িতে আসবে না, হয়তো অনেক বছর পরে এরা আসছে, মানে 2-3 বছর হয়ে গেছে অলমোস্ট। তো ভাবলাম যে যেমন পারি যেমন করেই হোক তাদের সঙ্গে একটু মানে তাদেরকে আপ্যায়ন করি। তো ওরা রাত্রে খাওয়া দাওয়া করে সকালবেলায় চলে গেছিলো। আর আমি তো আমার ঘরোয়াভাবে এইভাবেই বিরিয়ানি রান্না করি বন্ধুরা, কেউ দেখে হাসবেন না। আর যদি কারোর ভালো লাগে প্লিজ অবশ্যই কমেন্ট করবেন। আমি প্রথমেই দুধের মধ্যে জাফরান, গোলাপ জল, কেওড়া জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, আর তারপরে একটুখানি আতর দিয়ে এইভাবে দিয়ে দিলাম, আর কালারটাও সুন্দর এসছিল, আর বিরিয়ানিটা খুব টেস্টি হয়েছিল। যাই হোক, আজকের ব্লগটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন, কারণ 9 মান্থস প্রেগনেন্সি নিয়ে এই অবস্থায় আমি এখনও বিরিয়ানি বানাচ্ছি। আর আপনি চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের সাবস্ক্রিপশন পেলে আমার ভিডিও বানাতে ভীষণ ভালো লাগে। সত্যি কথা বলতে আমি এখনও ভালো ক্যামেরাম্যান হয়ে উঠিনি, বা বাড়ির তেমন কেউই না, তবুও কষ্ট করে যেমন ব্লগে আপনাদের সঙ্গে উপস্থাপন করি, আমার মনে হয় যে সব কিছু টুকিটাকি একটু সেলিব্রেট করি। তো এই যে গেস্টরা সব চলে এসছে, তাদের সঙ্গে খানিকক্ষণ কথাবার্তার পরে বাচ্চাগুলোকে সব খেতে টেতে দিয়ে দেওয়া হলো। সবাইকে প্রথমে আমি খেতে দিয়ে দিয়েছি, ছোটদেরকে। আর আপনাদের দাদাও কিন্তু আমাকে যথেষ্ট পরিমাণে হেল্প করেছে, দেখতেই পাচ্ছেন, কারণ এত বড় একটা হাঁড়ি পুরো চাগিয়ে নিয়ে আসা আমার পক্ষে তো সম্ভব ছিল না, কিন্তু আমি ভাত টাতগুলো সবাইকে বেড়ে দিয়েছি। আর এর পরের ব্লগটা আমি যেটা নিয়ে আসতে চলেছি সেটা ভীষণ একটা গুরুত্বপূর্ণ ব্লগ। আমার ব্লগটা বিরিয়ানিটা কেমন হয়েছে কেউ বললো না, তো দিনের ব্লগ আমি সবার সঙ্গে শেয়ার করছি। তো আজকের ব্লগটা আমি খুব বেশি বড় করব না, আশা রাখছি যে বন্ধুরা সবাই আমার পাশে থাকবেন, আর আমার গ্রাম্য পরিবেশের, গ্রাম্য ভিলেজ লাইফস্টাইলের ভিডিও দেখতে অবশ্যই পছন্দ করবেন। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।